ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, একটি খামারে 10টি পোষা প্রাণী রয়েছে, কেমন? কিছু কুকুর আছে, কিছু বিড়াল আছে। এবার বলে দিয়েছি প্রতিটি কুকুর 6টি করে বিস্কিট খায়, আর কি প্রত্যেকটি বিড়াল 5টি করে বিস্কিট খায়। তাহলে এখানে কুকুর রয়েছে আর বিড়াল রয়েছে, কিন্তু টোটাল ওরা কতগুলো রয়েছে? টোটাল কিন্তু ওরা 10টা রয়েছে। এবার বলে দিয়েছি টোটাল যদি 56টা বিস্কিট থাকে, তাহলে কোশ্চেন করেছে যে কুকুরের সংখ্যা নির্ণয় করো। তাহলে এই কোশ্চেন গুলো আমরা কিভাবে করব দেখো। তো তার আগে আমরা একটু কথা বলছি, কেউ এখন খাতায় কিছু লিখবে না, আগে ভালো করে বুঝে নাও। লেখার জন্য পরে অনেক সময় পাবে, কেমন? যখন আমি বোঝাই এই সময় যদি তুমি লেখার দিকে মন দাও তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে না, আগে বোঝাটা দরকার, কেমন? তো আমরা কোশ্চেনটাকে কিভাবে সলভ করব দেখো। তোমরা এতদিন হয় অ্যালিগেশন মেথড করেছো, না হলে এক্স ধরে করেছো। তার থেকে ব্যতিক্রম যারা একটু ভালো বোঝো তারা কি করো, অপশন টেস্ট করো। তো আজকের পর থেকে এই ধরনের কোশ্চেন গুলো তোমাদের কোনো কিছু করার দরকার হবে না, তোমরা দেখেই কিন্তু উত্তর বলতে পারবে। সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে শেখাবো। তাহলে কিভাবে করব দেখো। এখানে যে কুকুর রয়েছে, কুকুর কয়টা করে বিস্কিট খায়? 6টা করে। বিড়াল কতগুলো বিস্কিট খায়? 5টা করে। তাহলে আমি কি এটা বলতে পারি যে প্রত্যেকে 5টা করে বিস্কিট খায়? আচ্ছা, কুকুর 6টা, তো ঠিক আছে, কুকুর একটা বেশি খায়, আমি বেশিটা পরে হিসেব করব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে কুকুরও 5টা খায়, বিড়ালও 5টা খায়, আমি কমন যে কুকুর 6টা খায়, অর্থাৎ একটা বেশি, তো এক্সট্রাটা আমি পরে হিসেব করব। তাহলে এখন কমন কি পেলাম, যে তারা দুজনে কিন্তু 5টা করে বিস্কিট খায়। তাহলে ওরা টোটাল কতজন রয়েছে? টোটাল দেখো কোশ্চেন আবার বলে দিয়েছে 10টি প্রাণী, মানে ওরা 10 জন রয়েছে টোটাল। তাহলে আমি এটা বলতে পারি প্রত্যেকে যদি 5টা করে খায় তাহলে ওরা 10 জন রয়েছে, 5 10 কে 50টা ওরা খেয়ে ফেলবে। কিন্তু টোটাল তো বিস্কিট রয়েছে 56টা, তাহলে 50টা খেয়ে ফেললো, বাকি আছে কয়টা? বাকি আছে আর 6টা। তাহলে এই 6টা কে খাবে? এই যে 6টা পড়ে রয়েছে এটা কুকুর খাবে। কেন? কারণ কুকুর তো 6টা করে খায়, আমরা 5টা করে হিসেব করেছি, একটা তো এখনো বাকি রয়েছে। তাহলে একটা করে যদি বিস্কিট খায়, 6টা বিস্কিট পড়ে রয়েছে, তাহলে 6টা বিস্কিট খেতে গেলে কতগুলো কুকুর দরকার? 6টা কুকুর লাগবে। এখানে কুকুরের সংখ্যাটাই তোমার কাছে দিয়েছে। তাহলে দেখো আমরা জাস্ট কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করে দিলাম, তাতে কি হলো, তোমরা কিন্তু পেন খাতা ইউজ না করে উত্তরটা করতে পেরেছো, তাই তো? এবার দেখো আমি একটু লিখে বোঝাই, তাহলে আরো সুবিধা হবে। এখানে আমি ধরে নিলাম এই হলো আমার ক্যাট আর এই হলো আমার ডগ। এবার কি বলে দিয়েছে কোশ্চেনে, যে প্রত্যেকটা কুকুর 6টা করে বিস্কিট খায়, প্রত্যেকটা বিড়াল 5টা করে। তাহলে আমি বলতে পারি বিড়াল 5টা করে বিস্কিট খায়। আচ্ছা, কুকুর 6টা খায়, তাহলে আমি 5 প্লাস 1 করলাম। কেন করলাম? দেখো এই যে কুকুর এবং বিড়াল, তাহলে আমি বলতে পারি প্রত্যেকে 5টা করে তো খাচ্ছে, কুকুর একটা বেশি খায়, এই বেশিটা আমি পরে হিসেব করব। তাহলে প্রত্যেকে যদি 5টা করে খায়, এরা কিন্তু টোটাল 10টা রয়েছে, 10 জন রয়েছে। তাহলে প্রত্যেকে যদি 5টা করে খায়, ওরা টোটাল 10 জন রয়েছে, 10 জনে কতগুলো খাবে? তখন তোমার অ্যান্সার হবে যে 5 10 কে ওরা 50টা কিন্তু খেয়ে নেবে, 50টা খেয়ে নেবে। কিন্তু টোটাল ছিল কতগুলো? টোটাল তো দেওয়া আছে যে টোটাল 56টি, তাহলে টোটাল ছিল 56টি, খেয়ে নিয়েছে ওরা 50টি, বাকি পড়ে আছে আর 6টি। এই 6টি তাহলে কে খাবে? 6টি ডগ খাবে। কেন? কারণ কুকুর তো 6টা করে খায়, আমরা 5টা করে হিসেব করে ফেলেছি, কিন্তু এই যে বাকি একটা করে এখনো বাকি আছে, এটার হিসেব হয়নি। তাহলে বিস্কিট বাকি আছে 6টা, খাবে কে? একটা করে, তাই না? একটা করে, তাহলে 6টা বিস্কিট যদি খায় প্রত্যেকে একটা করে, তাহলে কতগুলো কুকুর লাগবে? তাহলে 1 দিয়ে যদি ডিভাইডেড করি আমরা পেয়ে যাবো 6। তাহলে বলতে পারি টোটাল ডগ বা কুকুরের সংখ্যা 6টি, আর ক্যাট যেহেতু মোট তারা 10 জন, তাহলে ক্যাট আসবে কয়টি? 4টি। ওরা এখানে চেয়েছে টোটাল কুকুরের সংখ্যা নির্ণয় করো। কুকুরের সংখ্যা কত? এই যে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। সব থেকে বেস্ট মেথড হলো এটা। কেন বেস্ট? কারণ পেন এবং খাতার প্রয়োজন নেই। যারা ভাবছো অন্য কোনো রকম, তাদেরকে একটু দেখিয়ে রাখি অ্যালিগেশন কি। অ্যালিগেশন হচ্ছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে ক্যাট, এটা হচ্ছে ডগ। আচ্ছা, প্রত্যেকটা ক্যাটের কতগুলো করে খাবে? 5টা করে। তাহলে সবাই যদি ক্যাট হয়, ওরা টোটাল 10টি রয়েছে। আমি ধরে নিলাম 10টাই বিড়াল, 10টাই ক্যাট যদি হয়, প্রত্যেকে 5টা করে যদি খায়, 5 10 কে ওরা 50টা খাবে।
আর প্রত্যেক সবাই যদি কুকুর হয়, প্রত্যেকটা ওরা 6টা করে খাচ্ছে, তাহলে 6 10 কে 60 হবে। এই যে লিখলাম আমি 60। কিন্তু মোটের উপর তো রয়েছে 56টা বিস্কিট। এই যে 50টি বিস্কিট, এটা 60টি বিস্কিট। আর অ্যালিগেশন করব, তাহলে মাঝখানে লিখবো আমরা 56 মাইনাস করো, এবার অ্যালিগেশন করো। কত আসবে? 4:6 অর্থাৎ 2:3। তাহলে আমরা বলতে পারি 2:3 অনুপাতে কুকুর এবং কি বিড়াল রয়েছে। আচ্ছা, মোট কত অনুপাত? 3 আর 2 এ 5। এই 5 অনুপাত ইকুয়াল টু হচ্ছে 10, কারণ এই 5 এর জন্যই কিন্তু টোটাল ওরা 10টি প্রাণী। তাহলে 1 এর জন্য কত? 1 এর জন্য 2। ওরা চেয়েছে কুকুর, ডগ, এই যে ডগ চেয়েছে, ডগ কতগুলো? ডগ হচ্ছে 3 রেশিও। তাহলে 3 রেশিও কত আসবে? 3 দুগুণে 6। দেখো, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা 6 হবে। তো তোমরা একটু আমাকে জানাও কোন মেথডটা বেস্ট মনে হলো তোমাদের কাছে। এটা হলো ফার্স্ট মেথড, এটা হলো আমার সেকেন্ড মেথড। তো তোমরা যদি একটু জানাও তাহলে সুবিধা হবে আমার পরের কোশ্চেনগুলো বোঝাতে। কোন মেথডটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে বা বেস্ট মনে হলো একটু যদি জানাও। সবাই একটু রেসপন্সটা ফাস্ট করবে, কেমন? কারণ তোমরা ফিডব্যাকটা একটু তাড়াতাড়ি দিলে পরের কোশ্চেন আমি তাড়াতাড়ি করে যেতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে বারবার করে বলছি তোমরা কমেন্টটা একটু ফাস্ট করবে, তাতে কি হয় আমরা পরের কোশ্চেনে কুইক যেতে পারবো, কেমন? তোমরা সবাই এখন ক্লাসটির দিকে মনোযোগ দাও, খাতা পেন দরকার নেই ধরার। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি রয়েছে দেখো। ইন জু, একটি চিড়িয়াখানায় কিছু ছাগল এবং কিছু মুরগি রয়েছে। মোট মাথার সংখ্যা বলে দিয়েছে কতটি? মোট মাথার সংখ্যা বলে দিয়েছে 40টি। এবং মোট পায়ের সংখ্যা বলে দিয়েছে কতটি? মোট পায়ের সংখ্যা বলে দিয়েছে ওরা 100টি। তাই তো? তাহলে এবার ছাগলের সংখ্যা নির্ণয়। দেখো আমরা মুখে মুখে কিভাবে করব। টোটাল মাথা রয়েছে 40টি। আচ্ছা দেখো, ছাগলের তো 4টে করে পা থাকে, মুরগির 2টো করে পা থাকে। আমি এটা বলতে পারি যে প্রত্যেকের 2টি করে পা কিন্তু কমন, রাইট? কারণ মুরগিরও 2টো পা রয়েছে, ছাগলের 4টে, তো আমি 2টো ধরে নিলাম। এক্সট্রা যে 2টো সেটা আমরা পরে হিসেব করব। ক্লিয়ার? তাহলে প্রত্যেকের যদি 2টো করে পা হয়, ওরা টোটাল কতগুলো মাথা রয়েছে? যতগুলো মাথা ততগুলো সংখ্যা তো। তাহলে ওরা কিন্তু টোটাল 40টি মাথা রয়েছে, অর্থাৎ ওরা টোটাল 40টা রয়েছে। তাহলে প্রত্যেকের যদি 2টি করে পা থাকে, ওরা যদি 40টা হয়, তাহলে 40 দুগুণে 80টা পা তো আমার এখানেই হয়ে যাচ্ছে। কিন্তু টোটাল পায়ের সংখ্যা কত? 100টা। তাহলে 100টা যদি পা হয়, এক্সট্রা কতগুলো পা রয়েছে? এক্সট্রা এখনো 20টা পা রয়েছে, কারণ 4 20 80 আমার হিসেব হয়ে গেছে, তাই তো? তাহলে সরি, 40 দুগুণে 80 হিসেব হয়ে গেছে, বাকি থাকে 20টা। এই 20টা কার হবে? 20টা হবে ছাগলের, কারণ এখনো ছাগলের 2টো করে পা হিসেব করা বাকি। তাহলে 2টো করে পা, টোটাল পায়ের সংখ্যা হচ্ছে 20টা। তাহলে কতগুলো ছাগল লাগবে? প্রত্যেকের যদি 2টো করে পা হয়, 10টা ছাগল হবে। তাহলে কি হলো? ছাগলের সংখ্যা কতগুলো? ছাগলের সংখ্যা 10টা, শেষ। আর বিড়াল কতগুলো? সরি, মুরগি 30টা, কিন্তু এখানে তো মুরগি চাইনি, ছাগল চেয়েছে। তাহলে আমি একটু লিখে দেখিয়ে দেই। এই লিখলাম, আমার ধরো এটা হলো গড আর এটা হলো হেন। আচ্ছা, গটের 2 + 2 করলাম, আর মুরগির এই যে 2 করলাম। তাহলে টোটাল ওরা কতজন? টোটাল ওরা 40 জন বা 40টা মাথা, কিন্তু টোটাল পা হচ্ছে ওদের 100টি। তাহলে এই যে দেখো, 2টো করে কিন্তু কমন। এই যে 2টো করে যদি প্রত্যেকের হয়, প্রত্যেকের বলতে এই যে 40 জনের যদি হয়, তাহলে 40 দুগুণে 80টা তো হয়েই গেল পা। 40 দুগুণে কিন্তু 80টা পা হয়েই গেছে। তাহলে 80টা পা যখন হয়ে গেছে, বাকি আছে আর কতগুলো পা? বাকি আর 20টা পা না? এটা কার হবে? ছাগলের। কেন? এই যে এখনো 2টো করে পা বাকি। তাহলে এই যে 2টো করে পা হিসেব করব আমরা, কিন্তু টোটাল পা বাকি হচ্ছে 20টা। তাহলে 20টা পা প্রত্যেকের যদি 2টো করে হয়, তাহলে কতগুলো ছাগল লাগবে? 10টি ছাগল লাগবে। তাহলে ছাগল যদি 10টি হয়, তাহলে মুরগি কতগুলো? মুরগি হবে 30। কিন্তু ওরা তো তোমার কাছে ছাগল চেয়েছে। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে আমি পরের কোশ্চেনে যাব।
আমি আর এটাকে অ্যালিগেশন মেথডে দেখাচ্ছি না, কিংবা এক্স ধরেও আমি দেখাচ্ছি না। এই কোশ্চেনগুলো পরীক্ষায় খুব আসে, চিড়িয়াখানার কোশ্চেনগুলো পরীক্ষায় কিন্তু খুব আসে, আশা করি তোমরা সবাই জানো। প্রত্যেকে একটু রেসপন্স করবে এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছো। আমি পরের কোশ্চেনে গেলাম। পরের কোশ্চেন কি বলেছে দেখো, Akanksha had 2000, part of which he had lent 5% and rest 4%. তাহলে দেখো 2000 টাকা আমরা দুটো ব্যাংকে রাখবো, একটা ব্যাংক আমাকে 5% ইন্টারেস্ট দেবে, আরেকটা ব্যাংক আমাকে 4% ইন্টারেস্ট দেবে, তাই তো? তাহলে দেখো একটা ব্যাংক 4% দিচ্ছে, আরেকটা ব্যাংক আমাকে 5% দিচ্ছে। আচ্ছা, দুটো ব্যাংক থেকে আমি টোটাল কত টাকা সুদ পাবো? টোটাল আমি 92 টাকা সুদ পাবো। যদি দুটো ব্যাংক থেকে আমি 92 টাকা সুদ পাই, তাহলে ওরা কোশ্চেন করেছে যে 5% হারে তুমি কত টাকা রেখেছো। তাহলে এবার বিষয়টা দেখো, একটা ব্যাংকে তুমি 5% রেখেছো, আর একটা ব্যাংকে 4% হিসেবে রেখেছো। তাহলে আমরা এইভাবে কি বলতে পারি না যে এটা 4%, তো 4 + 1 করে নেই, তাহলে আমার সুবিধা হবে, আর এটা তো 4%ই আছে। আমি জাস্ট একটু ভেঙে নিলাম। তাহলে এবার দেখো টোটাল কত টাকা রেখেছো ব্যাংকে, আমি ধরে নিলাম টোটাল ব্যাংকে আমি 2000 টাকা রেখেছি। তাহলে 2000 টাকা যে আমি রাখলাম, দুটো ব্যাংক থেকে কিন্তু এই যে আমাকে 4% করে ইন্টারেস্ট দিচ্ছে, ভালো করে দেখে নাও। দুটো ব্যাংক কিন্তু আমাকে 2000 টাকার জন্য 4% ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে 2000 টাকার 4% কত হয়? 100 টাকার জন্য 4 টাকা। কিভাবে বের করবে? 100 টাকার জন্য যদি 4 টাকা হয়, এখানে ওরা দিয়েছে 2000 টাকা, তাহলে এর কত গুণ? এর 20 গুণ। এর 20 গুণ, তাহলে এর 20 গুণ কত আসবে? 4 × 20 80 টাকা। তাহলে 80 টাকা কিন্তু আমি ইন্টারেস্ট পেলাম। কিন্তু এরা কোশ্চেনে বলে দিয়েছে 92 টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে। তাহলে কোশ্চেনে বলে দিয়েছে 92 টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে, কিন্তু আমি পেয়েছি কত? যে 2000 টাকার 4% আমি কত পেলাম? 80 টাকা পেলাম। তাহলে এখনো বাকি আছে কত টাকা? বাকি আছে 12 টাকা। এই 12 টাকা কার জন্য হবে? ওই যে এখনো 1% হিসেব করা বাকি আছে, এই যে 1% হিসেব বাকি। তাহলে আমরা বলতে পারি ওই 1% এর জন্য যদি 12 টাকা হয়, তাহলে আমি বের করে নিই 100% কত। 100% ইকুয়াল টু হবে 1200 টাকা। তাহলে আমার কি এসে দাঁড়ালো? 5% হারে সে কত টাকা রেখেছে? এই যে 5% সরল সুদের হারে সে কত টাকা নিয়েছে? 1200 টাকা নিয়েছে। যারা ভাবছো যে এখানে কেন আমি 100% বের করলাম, তাদের জন্য আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কি দেখাবো? এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে 1%, তাহলে আমরা এই 1 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো এই যে 12/1%, তাহলে এই 1%টা কি হয়? এই যে 12, 1% তুলে দিলে 100। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? যে 12 × 100/1 ইকুয়াল টু 1200। প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা একটু রেসপন্স করবে। সবাই বুঝতে পেরেছো কিনা একটু রেসপন্স করবে প্লিজ। কারো যদি ডাউট থেকে থাকে বলো, তাহলে আমি পরের কোশ্চেনে যাব। কারো যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা আমাকে বলো, আমি পরের কোশ্চেনে যাব। চলো নেক্সট কোশ্চেন। খুব সুন্দর, তোমরা সবাই খুব সুন্দর বুঝতে পারছো, খুব সুন্দর। ওকে, দেখো পরের কোশ্চেন, একটু ভালো করে বুঝতে হবে কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছি একটু পড়ো। যে এখানে বলে দিয়েছে দা ইনকাম, দেখো ইনকামের রেশিও বলে দিয়েছে কোশ্চেনে, একটু ভালো করে বোঝো। তাদের ইনকামের রেশিও বলে দিয়েছে। তো এটার আগে আমি একটু বেসিকটা জিনিস বলে দিতে চাই তোমাদের। আমরা জানি কি আয় করলাম, অর্থাৎ ইনকাম মাইনাস সেভিং ইকুয়াল টু হচ্ছে এক্সপেন্ডিচার। অর্থাৎ কি, আমি আয় করলাম, তার থেকে যদি সেভিংটা বাদ দিয়ে দেই, তাহলে কি পড়ে থাকবে? এক্সপেন্ডিচার, অর্থাৎ খরচ। তাহলে ইনকাম মাইনাস সেভিং ইকুয়াল টু হচ্ছে এক্সপেন্ডিচার, তাই তো? খরচ। আয় মাইনাস সঞ্চয় ইকুয়াল টু হচ্ছে সেভিং, সরি
আয় মাইনাস সেভিং, সঞ্চয় ইকুয়াল টু হচ্ছে খরচ। তাহলে এটা হচ্ছে কি বেসিক। আগে বেসিকটা একটু বুঝিয়ে দেই, তারপরে আমরা করব দেখে কি করে বলতে হয়। তাহলে যেহেতু এখানে দুজন রয়েছে, দুজন ভালো করে বোঝো, তাদের আয়ের অনুপাত বলে দিয়েছে কত, 4:3। তাদের আয়ের অনুপাত বলে দিয়েছে 4:3। তাহলে এই যে আয়, তাহলে দুজন ব্যক্তি, তাই তো, একজন পি একজন এ, আচ্ছা দুইজন ব্যক্তি, চলো আমরা ইকুয়াল টু দিলাম। এই যে ইনকাম, তাহলে ইনকাম কত, এর হচ্ছে 4, এর হচ্ছে 3। তাহলে ইনকাম তো কখনো 4 আর 3 হতে পারে না, 4:3। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে অনুপাত দেখো, অনুপাত 4:3, আর সংখ্যাটাকে তো আর এটা হতে পারে না, অর্থাৎ ইনকাম তো আর 4 আর 3 নয়, ইনকাম অনেক বড় একটা সংখ্যা অ্যামাউন্ট হতে পারে। অনুপাত কেন, সেটাকে আমরা কেটে আরো ছোট করে লিখলাম। তাহলে অনুপাত 4:3 বলতে 4 টাকা 3 টাকা না, আমরা এইভাবে বলতে পারি 4x আর 3x, এটা হচ্ছে তাদের ইনকাম। চলে আসো, দেখো কি বলেছে, দেয়ার এক্সপেন্ডিচার, তাদের খরচের একটা অনুপাত বলে দিয়েছে। খরচ কোথায় হয়, এই যে ইকুয়াল টু পরে খরচ হয়, খরচের অনুপাত ওরা বলে দিয়েছে। আর কি বলেছে, ই সেভিং, প্রত্যেকে 250 টাকা করে ওরা সঞ্চয় করে। তাহলে আমরা এখানে দেখেছি ইনকাম মাইনাস সেভিং, তাহলে এই হলো আমার ইনকাম, এই হলো আমার সেভিং, আর এটা হলো আমার কি এক্সপেন্ডিচার। একই রকম ভাবে এর ইনকাম, এর সেভিং, এর হচ্ছে খরচ। তাহলে এই দেখো একটা ইকুয়েশন তৈরি হলো। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, একটা ইকুয়েশন তৈরি হলো। কিন্তু কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে চেয়েছে যে তাহলে তাদের আয় কত। আয় কত, একজনের হচ্ছে 4x, আরেকজনের হচ্ছে 3x। তাহলে আমাকে 4x আর 3x বের করতে হবে, কিন্তু আগে তো আমি 4 আর 3x বের করতে পারবো না, আগে কিন্তু আমাকে x এর মানই বের করতে হবে। তাহলে এবার তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে আই থিঙ্ক x এর মান বের করতে পারবে, আশা করি তোমরা পারবে। তো ধরো সাপোজ x এর মান তোমরা ক্যালকুলেশন করবে কিভাবে, কোনায় কোণে গুণ করে যাই হোক x এর মানটা বের করে নেবে। এবার x এর মান ধরে নিলাম আমি আসবে 250, ধরে নিলাম 250 x এর মান এলো। কিন্তু x তো তোমার কাছে চাইনি, তোমার কাছে চেয়েছে ইনকাম। তাহলে একজনের ইনকাম 4x, তাহলে x যদি হয় 250, তাহলে 4x ইকুয়াল টু হবে কত, 1000। তাহলে আমরা কি বলবো, যে প্রথম জনের ইনকাম হচ্ছে 1000, আর যার 3x এর ইনকাম হবে 750। তাহলে এটা গেল একটা মেথড, তাই তো। তো আমরা তো এইভাবে করবো না, কিন্তু এটা একটু জানতে হবে তোমার, কারণ বেসিক জিনিসগুলো আমাদের জেনে রাখা দরকার। তুই দেখো, ম্যাথ ভালো করে শিখতে গেলে তোমাকে বেসিক ধারণাটা আগে ক্লিয়ার রাখতে হবে, তারপরেই তো তুমি করতে পারবে। ওকে, এবার দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো মুখে মুখে। আমরা জানি, দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, ইনকাম কিন্তু অলওয়েজ বড় হতে হবে। ইনকাম যদি কখনো ছোট হয়ে যায়, তুমি কিন্তু সেভিং করতে পারবে না, তাই না। কি করে, ইনকাম বেশি হলে ধরো খরচ তো কম হতে হবে, যদি খরচ বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেভিং আসবে না, এটা মাথায় রাখবে। সেভিং তখনই সম্ভব, ইনকাম বেশি হবে খরচ কম হবে, তখন কিন্তু সেভিং হবে, তাই তো। তাহলে এখানে আমরা অন্য যে মেথড বললাম, একটু দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, যে তাদের ইনকাম, এই যে তাদের ইনকাম, ইনকামের রেশিও বলে দিয়েছে দুজনের, দুজনের ইনকামের রেশিও কত বলে দিয়েছে, তাদের ইনকাম রেশিও হচ্ছে 4:3। এই যে তাদের ইনকাম রেশিও কত, 4:3। আচ্ছা চলো, তাদের খরচ কত, তাদের খরচের রেশিও বলে দিয়েছে কত, খরচ বলে দিয়েছে 3:2। এবার একটা জিনিস লক্ষ্য করো তুমি, যে ইনকাম করলাম আমি 4 ইউনিট, খরচ করলাম 3 ইউনিট, তাহলে এখানে আমার সেভিং কত, 1 ইউনিট। কেন আমি ইউনিট বললাম, এক কেন বললাম না, কারণ এটা তো 4x, 4 তো নয় ইনকাম, 4 কি 4x হতে পারে, তো সেই জন্য আমরা 1 ইউনিট বললাম। একই রকম ভাবে এ, তার ইনকাম কত 3, তার খরচ কত 2, তাহলে তার সেভিং কত 1। আমরা দেখলাম এখানে প্রত্যেকে কিন্তু সেভিংটা 1, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে ই সেভ রুপিস 250, প্রত্যেকে 250 টাকা করে সেভ করে। তাহলে প্রত্যেকে 250, কিন্তু আমি এখানে রেশিও রেসপেক্টে দেখছি যে প্রত্যেকে 1 ইউনিট করে সেভ করে। তাহলে আমি কি এটা বলতে পারি, এই যে 1, এই 1 ইকুয়াল টু হচ্ছে 250। আমার এসে 1 ইউনিট সেভ করে, কিন্তু কোশ্চেনে বলেছে 250। তাহলে 1 যদি 250 হয়, এখানে চেয়েছি তাদের ইনকাম, তার ইনকাম কত, এর ইনকাম হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিট বলতে কত হবে, 1 ইউনিট যদি হয় 250, 3 ইউনিট কত, 3 ইউনিট হবে 750, আর এই যে 4 ইউনিট কত হবে, 4 ইউনিট হবে 1000। তাহলে কি হবে,
অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, মৌমিতা বলছে স্যার আপনার ক্লাস খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ মৌমিতা, আমি চেষ্টা করছি যতটা ভালোভাবে তোমাদের বোঝানো যায়। আচ্ছা, বিশ্বনাথ বলছে এরকম ম্যাথ ডাব্লিউবিপি তে দিয়েছে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। তো যাই হোক, তোমরা ক্লাসগুলো করো, যে যে এক্সামে দাও না কেন আশা করি তোমরা পাবে এখান থেকে, এটুকু ভরসা রেখে চলো। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, একই রকম কয়েকটা কোশ্চেন দেখাই দিয়ে বিভিন্ন চ্যাপ্টার থেকে রয়েছে, কিন্তু দেখো কনসেপ্টটা কিন্তু আমার একই। এবার দেখো সে মুদ্রা রিলেটেড একটা কোশ্চেন আমি দেখাচ্ছি। কি বলেছে, a bag contain total 50 coin of rupees 1 and 50 paisa and their total value is 35. Find the number of coin, 1 rupees coin. একটা ব্যাগে 50টা মুদ্রা রয়েছে, 1 টাকা এবং 50 পয়সার মুদ্রা টোটাল। বলে দিয়েছে টোটাল ভাই ওই মুদ্রা মিলে 35 টাকা, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা নির্ণয় করো। আমরা ইজিলি পেন খাতা বাদ দিয়ে করতে পারি। ইয়েস পারি। কিভাবে? আমি একটু লিখছি জাস্ট তোমার বোঝার জন্য। যখন তুমি এই কনসেপ্টটা ধরে নিতে পারবে তোমার কিন্তু আর লেখার প্রয়োজন পড়বে না। আমি ধরে নিলাম যে একটা ব্যাংকে 50 পয়সার কয়েন রয়েছে। আমি কি ধরে নিলাম যে একটা ব্যাংকে 50 পয়সার কয়েন রয়েছে। আর একটা ব্যাংক নয়, আর একটা ব্যাগে 1 টাকার কয়েন বলেছে। তাহলে আমি এক কাজ করি, সেখানে 1 টাকার কয়েনকে একটু ব্রেক করে লিখি যে 50 পয়সা 50 পয়সা, 1 টাকাই তো রয়েছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, কোশ্চেনে বলে দিয়েছে যে টোটাল কিন্তু 50টা কয়েন রয়েছে। আচ্ছা ওকে, চলো এই যে টোটাল 50টি কয়েন, এই যে আমি লিখে দিলাম এই যে 50টা, টোটাল 50টা কয়েন রয়েছে, ঠিক আছে। আর এটা কি 50 পয়সার কয়েন, আর এটা কি এই যে 1 টাকা, তো 1 টাকাটাকে আমি একটু ভেঙ্গে ভেঙ্গে লিখলাম। ওকে, এই নিয়ে সমস্যা নেই। কিন্তু দেখো টোটাল মূল্য বলে দিয়েছে যে ওই ব্যাগে টোটাল ওই 50টা কয়েন মিলে টোটাল 35 টাকা রয়েছে। যেহেতু এখানে আমি টোটালটাকে পয়সাতে কনভার্ট করে দিলাম, তাহলে এই 35 টাকাটাকে আমি যদি কনভার্ট করে দিই পয়সাতে, আমার অঙ্কটা কিন্তু অনেক সহজে হয়ে যাবে। কিরকম ভাবে? এই 35 টাকা ইকুয়াল টু আমি বলতে পারি 3500 পয়সা। ভালো করে বুঝো, 3500 পয়সা। ওকে, তাহলে এই যে 3500 পয়সা। এবার দেখো কনসেপ্ট, তোমার ওই ব্যাগের মধ্যে টোটাল কতগুলো কয়েন রয়েছে? টোটাল কিন্তু 50টি কয়েন রয়েছে, টোটাল 50টি কয়েন রয়েছে। তো আমি এখানে যে ভাগ ডিভাইডেড করে দিলাম, যে আমি ধরে নিলাম প্রত্যেকটাই 50 পয়সার কয়েন। এই যে 1 টাকার কয়েন, তো এটা 1 টাকা, তো আমি 1 টাকা পরে হিসেব করব। আমি ধরে নিলাম যদি প্রত্যেকটাই 50 পয়সার কয়েন হয়, তাহলে 50টা কয়েনে কত পয়সা হবে? অর্থাৎ 50 পয়সার সংখ্যা যদি 50টা হয়, 50 ইন্টু 50, এই যে 50 ইন্টু 50 ইকুয়াল টু হচ্ছে 2500 পয়সা কিন্তু হয়ে যাবে। তাহলে বাকি যে এখনো তোমার কাছে 1000 পয়সা রয়েছে, 1000 পয়সা, এটা কেন? এটা হচ্ছে ওই যে বাকি এখনো 50 পয়সার হিসেব তুমি করোনি, এটাই রয়েছে কিন্তু। তাহলে এই যে বাকি যে 50 পয়সার এর হিসেব করলে, এর হিসেব বের করলে কিন্তু আমার 1 টাকার সংখ্যাটা বেরিয়ে আসবে। তাহলে 50 পয়সার সংখ্যা বের করব আমি। দেখো 50 পয়সা, কিন্তু টোটাল পয়সা রয়েছে 1000 পয়সা। তাহলে কতগুলো কয়েন দরকার? আমি এই 50 দিয়ে যদি একে ডিভাইডেড করে দেই, 50 দিয়ে ডিভাইডেড করলে তুমি পাবে 20। তাহলে আমরা বলতে পারি এটা তো 1 টাকার কয়েন, এই যে 1 টাকার কয়েন এই টোটালটা। তাহলে এই যে টোটাল 20টি বেরিয়েছে, কি 1 টাকার কয়েন রয়েছে 20টি। ওরা চেয়েছে 1 টাকার মুদ্রার সংখ্যা নির্ণয় করো, 1 টাকার মুদ্রার সংখ্যা 20টি। যদি বলতো 50 পয়সার মুদ্রার সংখ্যা, তখন কিভাবে করতে? টোটাল মুদ্রা রয়েছে 50টি, তো 20টি যদি 1 টাকার হয়, বাকি যে পড়ে রয়েছে 30টি, এই 30টি হবে কি 50 পয়সার মুদ্রার সংখ্যা। প্রত্যেকের ক্লিয়ার হলো? একটু রেসপন্স করবে তোমরা? সবার ক্লিয়ার হলো কিনা একটু বলবে আমাকে। প্রত্যেকে একটু রেসপন্স করবে। বাহ, খুব সুন্দর, তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট মাঝে দুটো কোশ্চেন রেখে আমি পরের কোশ্চেনে যাচ্ছি।
দেখো কি বলেছে একটু ভালো করে বুঝতে হবে। এ কার্টুন কন্টেইনিং 20 গ্লাস টয়েস ইজ ড্রপ। একটা কার্টুন রয়েছে যার মধ্যে 20টা কি কাচের খেলনা রয়েছে। এবার বলেছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য রেশিও ব্রোকেন টু আনব্রোকেন। অর্থাৎ দেখো একটা ব্যাগে যদি তোমার কাচের গ্লাস থাকে, সেটা যদি হাত থেকে নিচে পড়ে যায়, সেখানে কিন্তু কিছুটা ভেঙে যাবে, কিছুটা ভাঙবে না। এবার কথা হচ্ছে কতগুলো ভাঙবে কতগুলো ভাঙবে না, এটা কি করে আমি বলবো? এটা তো বলা সম্ভব না। কিন্তু একটা জিনিস সম্ভব, বলেছে কোনটা এদের ভাঙা এবং না ভাঙার অনুপাত হতে পারে না। অনুপাত কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। ক্লিয়ার তো? আমরা অনুপাতটা ইজিলি বের করতে পারবো। কিভাবে বের করবো দেখো ভালো করে বোঝো। দেখো বিষয়টা হচ্ছে টোটাল টোটাল 20টা ক্রয় রয়েছে, সে টোটাল যাই থাক না কেন কিন্তু রেশিও আকারে, অর্থাৎ ভাঙবে কিছু ভাঙবে না কিছু, কিন্তু যাই হোক ভাঙা এবং এই না ভাঙা টোটাল মিলে তো 20টা হতে হবে। টোটাল অর্থাৎ মোট যেই রেশিওটা, সেই রেশিও দ্বারা টোটাল নাম্বার অফ সংখ্যাকে তো ভাগ করতে হবে, নাহলে তো তুমি রেশিও করতে পারবে না। তোমাকে আমি বলে দিলাম যে ধরো টোটাল আমি বলে দিলাম যে 10টি, যে 10টি জিনিস তুমি দুজনের মধ্যে ভাগ করে দাও। এবার আমি তোমাকে যদি রেশিও বলে দেই সেটা যে 3:1, তাহলে কিন্তু কোনোদিনও তুমি ভাগ করতে পারবে না। কিভাবে ভাগ করবে? 10টা জিনিস ভাগ করা যায়? ভাগ করা যাবে না। যদি আমি বলি 2:3, তাহলে কিন্তু তুমি ডিভাইডেড করে দিতে পারবে, ভাগ করতে পারবে। অর্থাৎ এই যে অনুপাতটা দেওয়া থাকবে, এই অনুপাত দিয়ে দেখবো আমরা ওই টোটাল সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা। যদি অনুপাত দিয়ে মোট অনুপাত দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা অনুপাত হবে। আর যদি ভাগ করা না যায় তাহলে অনুপাত হবে না। তাহলে এবার একটু দেখে নিই, বিষয়টা ভালো করে বুঝো। এখানে দেখো এই যে টোটাল তো 20টা, টোটাল 20টা, তাই তো? এবার প্রথমে বলেছে যে 1:4 কি হতে পারে? অবশ্যই। দেখো 4 আর 1 5, 5 দিয়ে আমরা 20কে ভাগ করতে পারি, এটা হচ্ছে মোট অনুপাত। মোট অনুপাত যদি 5 হয় আর সংখ্যাটা 20, 5 দিয়ে তো 20কে ভাগ করা যায়। তাহলে দেখো আমরা কি এভাবে বলতে পারি না যে একটা 4 আর একটা 16, তাহলে দেখো 20 আর রেশিও করলে দেখো 1:4, তাহলে তো এটা হতে পারে। তাহলে এক্সামে তো এত চেক করবো না, এক্সামে শুধু দেখবো যে তাদের যোগফল, ওই রেশিওর যোগফল দ্বারা টোটাল যতগুলো গ্লাস ভরে দেবে সেই সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা। তো দেখলাম 1 নম্বর অপশনে তো ভাগ করা যায়। চলো 2 নম্বর অপশন, 3 আর 1 4, 4 দিয়েও তো 20কে ভাগ করা যায়, তাহলে এটাও কিন্তু অনুপাত হতে পারে। তারপরে একই রকম 3 আর 2 5, 5 দিয়েও কিন্তু দেখলাম আমরা 20কে ভাগ করা যায়, তাহলে এটাও কিন্তু অনুপাত হতে পারে। আচ্ছা দেখো এই যে পরেরটা রয়েছে কি 5:1, অর্থাৎ 6, 6 দিয়ে কিন্তু কোনোদিনও 20কে ভাগ করা যাবে না। তাহলে এটা কিভাবে রেশিও করবে তুমি আমাকে বলো। রেশিও মানেটা তো জানো যে দুজনকে ভাগ করে দেওয়া, ডিভাইডেড করে দেওয়া, কিন্তু রেশিও তো সেম রাখতে হবে, তাই তো? তাহলে 20টা জিনিস কখনো তুমি দুজনের মধ্যে 5:1 অনুপাতে ভাগ করা যাবে না। কারণ 5 আর 1 6, এই যোগফল দ্বারা যদি ওই মোট সংখ্যাকে তুমি ভাগ করতে না পারো, তাহলে কি করে তাদের মধ্যে ভাগ করবে ওই সংখ্যাগুলো? তাহলে এখানে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো যদি কিছু ডাউট থাকে আমাকে বলো, আমরা পরের কোশ্চেনে যাব। আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলেছে দেখো, ফ্লাওয়ার্স ইন এ বাস্কেট ডাবল দেমসেলফ আফটার এভরি মিনিট। প্রত্যেক মিনিটে দ্বিগুণ হয়ে যায়, প্রত্যেক মিনিটে দ্বিগুণ হয়, মিনিট নয় কিন্তু প্রতি মিনিটের সংখ্যা দ্বিগুণ হয়। তাহলে বলেছে ইন অ্যান আওয়ার দ্য বাস্কেট ইজ ফুল, দ্য বাস্কেট উড বি অ্যান হাফ ফুল আফটার। অর্ধেক ভর্তি হতে বা অর্ধেক খালি হতে কত সময় লাগবে? আমরা কিভাবে করব দেখো একটু বুঝে নাও। ধরো 1 মিনিট, এই যে আমি লিখলাম 1 মিনিট, এটা হচ্ছে কি টাইম, এই যে এটা হচ্ছে টাইম। প্রতি মিনিটে দ্বিগুণ হয়, এটা হচ্ছে কি কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণ। ঠিক আছে, কোয়ান্টিটি পরিমাণ। ধরো প্রতি মিনিটে আমি ধরে নিলাম সে 5টি, ভালো করে একটু বুঝো, যে 5টি। 1 মিনিটে 5টি হয়, প্রতি মিনিটে দ্বিগুণ অর্থাৎ পরের মিনিটে, অর্থাৎ 2 মিনিটে, এই যে 2 মিনিটে কতগুলো হয়ে যাবে? তখন 10টা হয়ে যাবে। কেন? এই যে এর ডাবল হচ্ছে, দেখো এর ডাবল, 5 এর ডাবল হয়ে গেল, 10
আবার দেখো প্রতি মিনিট অর্থাৎ 3 মিনিটে কত হবে, এই যে 3 মিনিটে তখন তোমার হয়ে যাবে 20টি না, যে 20। 4 মিনিটে কত হবে, 4 মিনিটে 40টা হয়ে যাবে। তাহলে দেখো প্রত্যেক মিনিটে কিন্তু ডাবল হচ্ছে, মিনিট কিন্তু ভাই 1 মিনিট করেই বাড়ছে। এইভাবে চলতে চলতে দেখা গেল একটা সময় আছে যে যখন ওরা ফুল হয়, তো ফুল হয় কখন, যে এন কোথায় গেল, যে ধরো 1 ঘন্টায়, যে সরি 1 ঘন্টায়, ইন অ্যান আওয়ার, এই যে 1 ঘন্টায় যদি ভর্তি হয়, 1 ঘন্টা বলতে কি আমরা বলতে পারি এইভাবে 60 মিনিট। ধরো ফুল হয়ে গেছে, ফুল কতগুলো আমি ধরে নিলাম যে 100, ধরো 100 আমি ধরে নিলাম, এই যে ফুল, এই যে ফুল, তাহলে 60 মিনিটে ফুল হয়ে গেছে। তাহলে এটা কিন্তু ভর্তি শেষ, আর হবে না। এবার ওরা কোশ্চেন করছে দ্য বাস্কেট উড বি হাফ ফুল, তাহলে হাফ ফুল হবে কত মিনিটে বলো তো? 1 ঘন্টায় 60 মিনিটে যদি সম্পূর্ণটা ভর্তি হয়, তাহলে হাফ, অর্ধেক ভর্তি হয়েছিল বা হবে কত মিনিটে হবে? ঠিক তার 1 মিনিট আগে না, 1 মিনিট তুমি পেছনে চলে যাও, 59 মিনিট, সংখ্যাটা কত এসে যাবে, 50 না? কারণ দেখো পরিমাণ তো অর্ধেক অর্ধেক করে বাড়ছে। দেখো 4 মিনিটে ধরে নিলাম এটা ফুল, ভালো করে দেখো 4 মিনিটে যদি ফুল হয়, 3 মিনিটে দেখো ঠিক তার অর্ধেক হয়ে গেছে, যে হাফ। তাহলে এই লজিকটা কি, যত মিনিটে ফুল হবে ঠিক তার আগের মিনিটে কিন্তু খালি হবে। মনে থাকবে? এই কোশ্চেনটা আজকে এখানে মিনিট হিসেবে রয়েছে বা ঘন্টা হিসেবে রয়েছে। দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে সম্ভবত 2018 সালে একটা এই কোশ্চেনটা এসেছিল এইভাবে, যে ব্যাকটেরিয়ার সংখ্যা, ধরো বলে দিয়েছে 30শে নভেম্বর একটি পুকুরে ব্যাকটেরিয়ার সংখ্যা 30শে নভেম্বর ফুল হয়ে যায়, তাহলে ওইটা অর্ধেক ফুল হয়েছিল কত তারিখে? তাহলে 30শে নভেম্বর যদি ফুল হয়ে যায়, উত্তরটা কি হবে, 29শে নভেম্বর, কারণ ঠিক তার আগের দিন। আমি কি বোঝাতে চাইলাম, সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার? একটু রেসপন্স করবে, তাহলে আমি পরের কোশ্চেনে যাব। সবার ক্লিয়ার হলো কিনা একটু রেসপন্স করবে, তাহলে আমি পরের কোশ্চেনে যাচ্ছি, তোমরা একটু রেসপন্সটা কুইক করো। চলো কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলেছে, একটু ভালো করে বুঝতে হবে কোশ্চেন। দেখো কোশ্চেন কি বলেছে, আকাঙ্ক্ষা পারচেজ সাম নাম্বার অফ আর্টিকেল অ্যাট রুপিস 5400। আকাঙ্ক্ষা 5400 টাকা দিয়ে কিছু জিনিস কিনলো, ওকে, তার কেনা হয়ে গেছে 5400 টাকা দিয়ে। এবার কি বলেছে, কি সেল, এবার সে বিক্রি করবে কি 3/2 এই যে 2/3, 2/3 বলতে কি 3/2 সে বিক্রি করলো 5% লাভে। তাহলে সে যে জিনিসটা কিনেছিল তার 3/2 5% লাভে বিক্রি করলো, ওকে ওকে ঠিক আছে। বলেছে at what profit percent did he sell to the remaining, বাকি অংশ সে কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের উপরে তার 13% লাভ হবে। তাহলে এখানে ভালো করে বোঝো, কোশ্চেনে ওরা দিয়ে দিয়েছে যে কত পার্সেন্ট, 3/2 এত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, বাকি অংশ কত ভাগ বা কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের উপর তার এত পার্সেন্ট লাভ হবে। কোশ্চেনে দিয়েছেও কিন্তু পার্সেন্টেজ, কোশ্চেনে চেয়েছেও কিন্তু পার্সেন্টেজ। তাহলে এখানে কিন্তু এই যে টাকার কোনো ভ্যালু নেই, অর্থাৎ তোমরা যারা ভাবছো যে আমি এই 5400টাকে ধরে অঙ্ক করব, আমি বলবো যে না, 5400 ধরে অঙ্ক করার কোনো দরকার নেই। কারণ এরা তোমার কাছে টাকার পরিমাণ চায়নি, এরা চেয়েছে বা এরা দিয়ে দিয়েছে যে আমি এত লাভ করেছি, বাকিটা লাভ করতে গেলে আমার কত পার্সেন্ট লাভ করতে হবে। তো এখানে আমরা পার্সেন্টেজ নিয়েই কাজটা করব, কিভাবে করব এটাই দেখা। তাহলে দেখো টোটাল, এই যে টোটাল সে কিনলো, ঠিক আছে, যা কিনেছে কিনেছে বাবু, সমস্যা নেই, এবার বিক্রি করবে। সে 3/2, এই দেখো 3/2, তাহলে টোটাল ধরো তুমি আহ 10টা না, ধরো তুমি 3টে জিনিস কিনেছো, এবার 3 ভাগ করলাম, 3 ভাগ করলে কি এক একটা ভাগে দুটো একটা একটা করে পড়ে, তাহলে 3/2। ধরো আমি টোটাল 3টে কলা কিনলাম, 3/2 বলতে কি আমি 2টো কলা বিক্রি করে দিলাম, তাহলে বাকি আছে আর একটা কলা, তাহলে মোট তো আমার 3টা। এই যে দেখো এইটুকু বুঝতে পেরেছো কিনা,
এই যে 3/2 ভাগ, তাহলে দেখো 2 ভাগ, বাকি 1 ভাগ, মোট 3 ভাগ। ওকে, এই যে শেষ কিন্তু আবার অঙ্ক। এখানে কি করবো এবার দেখো, এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে 3/2 ভাগ, এই যে 2 ভাগ সে 5% লাভে বিক্রি করে। তাহলে 5% লাভে বিক্রি করে সে কিন্তু 5 দুগুণী 10% লাভ করে নিয়েছে। কেমন? বলেছে বাকি অংশ, বাকি বলতে এই যে এটাই তো বাকি। এই যে বাকিটা কত পার্সেন্ট লাভে বিক্রি করব আমি জানি না, যাই হোক বিক্রি করার পরে মোট, এই যে দেখো ওভারঅল, ওভারঅল বলতে কি তার মোটের উপরে, যে মোটের উপর 13%, তাহলে মোট তো আমার 3 ভাগ, তাই না? তাহলে 3 ভাগ আমি মোটের উপরে 13% যদি লাভ করি, এই যে মোটের উপরে 13% যদি লাভ করি, আমার দেখা যাচ্ছে টোটাল 39% আমাকে লাভ করতে হচ্ছে। দেখা গেল টোটাল আমাকে 39% লাভ করতে হলো। কিন্তু ঘটনা হচ্ছে আমি তো প্রথম যে 2 ভাগ বিক্রি করলাম সেখানে তো আমি মাত্র 10% লাভ করেছি, কিন্তু টোটাল আমাকে 39% লাভ করতে হবে। তাহলে বাকি, বাকি যে অংশ থাকে, কত অংশ, এই যে 1 অংশ বা 1 ভাগ, এই ভাগে আমাকে আর কতটা বিক্রি করতে হবে বা কতটা লাভ করতে হবে যাতে আমার টোটাল 39% লাভ হয়। 10% লাভ করেছি, 39 করতে গেলে বাকিটা কিন্তু আর আমাকে 29% লাভে বিক্রি করতে হবে। তাহলে কয় ভাগ? 1 ভাগ, অর্থাৎ এখানে আমাকে 29-এ দিতে হবে, তাই তো? 29, ওকে 29, বাহ, 5 দুগুণী 10, ওকে 3 × 39। তাহলে কোশ্চেনে চেয়েছে বাকি অংশ কত পার্সেন্ট লাভে, মানে বাকি অংশ কত পার্সেন্ট লাভে বিক্রি করলাম, এই যে 29, কোথায়, এই যে 29% লাভে আমাকে বিক্রি করতে হবে বাকি অংশ। তাহলে এর থেকে সহজ করে কি আর কিছু হতে পারে? কেন এই টাকা নিয়ে তোমরা নড়াচড়া করবে? যারা ভাবছো যে 5400 টাকা হয়তো কাজে লাগবে, এবার তোমরা আমাকে একটু বলো, তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো তারা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে রেসপন্স করে দেবে। কারো যদি কিছু ডাউট থাকে বলো, আমি তাহলে চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন খুব সুন্দর একটা কোশ্চেন, একটু ভালো করে বুঝতে হবে কি বলেছে কোশ্চেনে। দেখো সেম কোশ্চেন, লজিকটাও সেম। আকাঙ্ক্ষা পারচেজ সাম নাম্বার অফ আর্টিকেল অ্যাট রুপিস 18,900, অর্থাৎ 18,900 টাকা দিয়ে সে একটা জিনিস কিনলো। এবার কি করলো? সে বিক্রি করলো কিভাবে? 8/3 ভাগ। দেখো 8/3 ভাগ কেমন? সে 12% লাভ, একটু ভালো করে, 8/3 ভাগ যদি সে 12% লাভে বিক্রি করে এবং বাকি অংশ সে কত পার্সেন্ট লসে বিক্রি করলে মোটের উপর তার 4% লাভ হবে? কেউ বলতে পারবে কিছু? বলো, জাস্ট একটু সময় দিলাম, কেউ করতে পারবে? আচ্ছা যাই হোক, ঠিক আছে, চলো আজকে তোমাদের করতে হবে না, আমি করে দিচ্ছি, একটু ভালো করে বুঝে নাও, শিখে নাও আগে। টোটাল একই রকম ভাবে এখানেও কিন্তু ওরা পার্সেন্টেজ চেয়েছে, তো এখানে আমি ওই টাকার নিয়ে কোনো কথা হবে না, টাকার কোনো কাজ নেই এখানে, আমি এখানে পার্সেন্টেজ ধরেই করে দেবো। কিভাবে? 8/3 ভাগ, তাই না? 8-এর 3 অংশ 12% লাভে বিক্রি করেছে, তাহলে টোটাল হচ্ছে 3 ভাগ আর বাকি, তাহলে দেখো বাকি ভালো করে বোঝো, 8/3 ভাগ যখন বিক্রি করেছে তাহলে বাকি আছে আর 5 ভাগ। এই যে মোট, মোট কত ভাই? মোট হচ্ছে 8 ভাগ, এই যে 8 ভাগ। এবার আমরা কি করব? দেখো টোটাল হচ্ছে 8 ভাগ, তার মধ্যে প্রথমে সে 3 ভাগ বিক্রি করেছে, 8 ভাগের মধ্যে 3 ভাগ বিক্রি করেছে কি 12% লাভে। তাহলে 3 ভাগ যদি সে 12% লাভে বিক্রি করে, এই যে 3 ভাগ যদি সে 12% লাভে বিক্রি করে, 3 × 12 = 36% কিন্তু এখানেই লাভ করে ফেলেছে। 36% কিন্তু এখানেই লাভ করে ফেলেছে, কিন্তু তাকে বলা হয়েছে যে ওভারঅল, ওভারঅল 4% লাভ করতে হবে, ওভারঅল, অর্থাৎ মোট এই যে 8 ভাগ, এই 8 ভাগে মোটের উপরে তাকে 4% লাভ করতে হবে, অর্থাৎ
চার আটে তাকে টোটাল বলা হয়েছে যে তুমি টোটাল 32% লাভ করবে। তো সে কি করলো, প্রথম 3 ভাগ বিক্রি করেই সে 36% লাভ করে নিয়েছে। কিন্তু তাকে তো বলা হয়েছে যে ভাই তুমি টোটাল 32 করবে, সে প্রথমেই কিন্তু লাভ করেছে। অর্থাৎ বাকি যে ভাগ রয়েছে, বাকি কত ভাগ, 5 ভাগ এখনো বাকি। এই 5 ভাগ কিন্তু তোমাকে লসে বিক্রি করতে হবে। কত লসে? 36-এর থেকে যদি আমরা 4 মাইনাস করে দেই তবেই কিন্তু 32 আসে। তাহলে এই যে 4% লস করতে হবে, 4% যে লস করবে এটা কত ভাগে এটা বলো? 1 ভাগে তো নয়, এটা 5 ভাগে। তাহলে এখানে এমন কোন সংখ্যা গুণ করবে যাতে এখানে 4 আসে? ভালো করে বোঝো। 3 × 12 36, 4 × 8 32, অর্থাৎ এই যে এটা তো লাভ বা লস, এটা তো গুণ করতে হবে। এমন কোন সংখ্যা দ্বারা গুণ করবো যাতে 4 আসে? তাহলে আমি কি এখানে এটা বলতে পারি? ভালো করে লক্ষ্য করো তোমরা। এখানে যদি আমরা 4/5 মাইনাস মাইনাস দিতাম, তাহলে এই 5 আর এই 5 কেটে গেলে দেখো এই যে 4 পড়ে। তাহলে আমরা কি করতে পারি? মাইনাস যেহেতু হয়েছে, নাহলে তো মাইনাস না দিলে তো হবে না। অর্থাৎ বাকি মাইনাস দেওয়া মানে কিন্তু লস। তাহলে এখানে আমরা কি 4/5%, 4/5% এটা কি? এটা হচ্ছে লস। দেখো, সবার ক্লিয়ার হলো কিন্তু লসের নাম্বার এ হলো এখানে সঠিক। কারণ এখানে তো আমাকে লস করতে হবে, কিন্তু 4% লস করবো, এটা তো আর 1 ভাগে নয় যে আমি 4% লস করবো, 5 ভাগ। তাহলে 4/5 আমি বলে দিতে পারি এখানে। এখানেই শেষ। ক্লিয়ার হলো কিনা একটু আমাকে বলো। ক্লিয়ার? পরের কোশ্চেন এমনি আরেক কোশ্চেন আপনি যে পরের কোশ্চেন, এই যে দেখো কোশ্চেনটা আমি একটু পড়ছি। In a party, every person shake hand every other person. তুমি গেলে ওর সাথে গিয়ে তো আগে হ্যান্ড শেক করো, তারপরে কি করবে? আরো অনেকে রয়েছে, সবার সাথে হ্যান্ড শেক করবে। এবার এখানেই কোশ্চেন, যে তুমি একটা পার্টিতে গেলে সবাই সবার সাথে হ্যান্ড শেক করো। কতজন আছো আমি জানি না, কিন্তু টোটাল একবার হ্যান্ড শেক, মানে সরি টোটাল 6 বার হ্যান্ড শেক করা। তাহলে ওই পার্টিতে টোটাল কতজন লোক? কিন্তু কন্ডিশনে কেউ কারোর সাথে দুবার করে হ্যান্ড শেক করবে না। আমি একবার তোমার সাথে করে নিলাম, তুমি আবার আমার সাথে করবে, এটা না। আমার সাথে তোমার একবারই হ্যান্ড শেক, তোমাদের সাথে প্রত্যেকের একবারই হ্যান্ড শেক। তো এই ধরনের কোশ্চেনে সাধারণত দুটো কোশ্চেন থেকে আসে। প্রথমত কোশ্চেনে বলে দেবে যে টোটাল এতবার হ্যান্ডশেক করা হয়েছে, তাহলে কতজন লোক, কিংবা এটাও বলা যেতে পারে যে টোটাল ওই পার্টিতে এতজন লোক কতবার হ্যান্ডশেক করা হয়েছে। আমি কি বলবো? এখান থেকে কোশ্চেন সবার আগে জানো, ধরো এখন তোমরা সামনে নেই, সামনে করে একটু সেটা করে বোঝানো যেত। ধরো এখানে, আচ্ছা আমি সংখ্যা দিয়ে দেখাই তাহলে ক্লিয়ার হবে। ধরো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, ধরো আর 5 জন, এখানে 5 জন আছে। তাহলে দেখো সবার প্রথমে আমি শুরু করলাম এই যে 5 নাম্বার বন্ধুকে নিয়ে। 5 নাম্বার বন্ধু কতজনের সাথে হ্যান্ডশেক করবে বলো তো? 5 নাম্বার বন্ধু এই যে 4 জনের সাথে হ্যান্ডশেক করবে। তাহলে আমি লিখলাম 4। মানে আর কিন্তু হবে না, কারণ এই যে 5 নাম্বার এ কিন্তু বাকি 4 জনের সাথে হ্যান্ডশেক করবে। ওকে, একটু ভালো করে লজিকটা। তারপরে আবার চলে আসি, এই যে 4 নাম্বার বন্ধু, এ তো আর এদের সাথে করেনি না। মানে এই যে 4 নাম্বার বন্ধু কার সাথে হ্যান্ডশেক করবে? বাকি এই যে 3, 2, 1। তাহলে 4 নাম্বার বন্ধু কতজনের সাথে হ্যান্ডশেক করবে? 3 জনের সাথে হ্যান্ডশেক করবে। তারপরে চলে আসো এবার 3 নাম্বার বন্ধু। এই যে 3 নাম্বার বন্ধু কার সাথে হ্যান্ডশেক করবে? 3 নাম্বার বন্ধু 2 এর সাথে আর 1 এর সাথে করবে। কেন 3 নাম্বার 4 আর 5 কেন করবে না? আরে 5 যখন করেছে তখন তো 3 এর সাথে করেই নিয়েছে। তাহলে যখন 3 নাম্বার বন্ধু করবে তখন কিন্তু 2 আর 1 এর সাথে
টোটাল হ্যান্ডশেক। এটা একটু মনে রাখো, n মাইনাস সরি n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু করলে আমরা কি পাবো? টোটাল হ্যান্ডশেক। তাহলে এবার আমি তোমাকে একটা কোশ্চেন করলাম যে বলো, যেমন ধরো আজকে আমরা এখানে 10 জন এই মুহূর্তে ধরো লাইভ ক্লাস করছি, যে আজকে আমরা 10 জন লাইভ ক্লাস করছি, তাহলে এই 10 জন যদি সবাই সবার সাথে হ্যান্ডশেক করি তাহলে কতবার হবে টোটাল হ্যান্ডশেক? আমার কিন্তু আর এইভাবে লিখে আমি কি করবো, 10 জন বলেছে কিন্তু, তাহলে n এর মান কত? 10, এই যে 10 ইন্টু কত n মাইনাস ওয়ান, অর্থাৎ 10 মাইনাস ওয়ান 9 বাই, তাহলে কত আসবে? দিয়ে 10 কে কাটলে 5 তো 45 বার। তাহলে আমরা কি করবো যে যদি আমরা 10 জন থাকি তাহলে টোটাল 45 বার কিন্তু হ্যান্ডশেক করা হবে। এটাও কিন্তু পরীক্ষা আছে, টোটাল 45 জন আছে কতবার হ্যান্ডশেক। আবার এটাও হতে পারে কোনটা, এই যে যেটা অলরেডি ওরা দিয়েছে, ওরা বললো যে টোটাল 210 বার হ্যান্ডশেক করা হয়েছে, তাহলে উপস্থিত ব্যক্তির সংখ্যা নির্ণয় করো। একই রকম ভাবে তুমি তো ফর্মুলা জানো, কি লজিকটা দেখো, n মাইনাস সরি n ইন্টু n মাইনাস ওয়ান বাই ইকুয়াল টু হচ্ছে 210, কারণ 210 হচ্ছে টোটাল হ্যান্ডশেক। এরপরে কি করবে তুমি, এটা করতে পারো, দেখো করার দরকার নেই, n ইন্টু n মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হবে? 1 × 42। আমরা কি এটা লিখতে পারি yes or no? এই যে 2 দিয়ে শুধু গুণ করে দিলাম, দেখো এবার গুণ করে কিভাবে একটা ইকুয়েশন দেখবে এসে গেল। এবার এখানে সলভ yes, n এর মান যাই হোক না কেন n মাইনাস ওয়ান এর মান তো তার থেকে এক কম হবে, কিন্তু আবার দুটো তো গুণ হবে। n এর মান যাই হোক না কেন n মাইনাস ওয়ান এর মান তার থেকে এক কম হবে। তাহলে n এর মান যদি আমি তোমাকে বলি 21, এবার আমি অপশন আমি ধরে নিলাম n হচ্ছে 21, তাহলে n মাইনাস ওয়ান কত? 20। দেখো 21 ইন্টু 20 করলে কিন্তু 442, রাইট? 21 ইন্টু 20 করলে কিন্তু 442। তাহলে ওরা চেয়েছে নাম্বার অফ পার্সন কতজন, এই যে, কারণ কখনো ইকুয়েশন থাকলে তার ক্যালকুলেশন করতে নেই, আমরা অপশন থেকে নিতে থাকতে। কারণ তুমি যদি মনে করো যে স্যার n 20 ধরো, তাহলে n যদি 20 হয় n মাইনাস 19 হয়ে যাবে, তাহলে তো 19 × 380 হবে, 420 তো আর হবে না। তাহলে এখানে আমার উত্তরটা কি দাঁড়ালো? অপশন নাম্বার এটা রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো কিনা একটু আমাকে বলো। আবার ক্লিয়ার হলো? একটু বেশি পরের কোশ্চেনে যাবো। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এ বয় ওয়াজ আস্কড টু মাল্টিপল এ নাম্বার বাই 25। ধরো তোমাকে বললাম যে পলাশ তুমি 25 দিয়ে একটা সংখ্যাকে গুণ করো। পলাশ কি করলো, ভালো করে শুনতে পাই, ও কি করলো যে he instead multiple the number by 52, যেহেতু গুণ বসে তো 52 দিয়ে গুণ করলো। দেখো তোমাকে বললাম আমি 25 দিয়ে গুণ করতে, তুমি 52 দিয়ে গুণ, তাহলে তুমি তো সংখ্যাটা অনেক বেশি সংখ্যা দিয়ে গুণ করছো, তাহলে তো তোমার উত্তর অনেক বেশি হবে। উত্তরটা বেশি হবে না? না, এখানে তো বেশি উত্তর দরকার নেই, বলে দিয়েছে বেশি হয়ে গেছে, 324 বেশি করে ফেলেছে সঠিক উত্তরের থেকে। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার, নাম্বারটা নাম্বারটা নাম্বার কি করে বের করবো? খুবই সিম্পল, নাম্বার কি করে বের করবো বলো? দেখো খুবই সিম্পল বিষয়, এখানে আমরা কিভাবে করে রাখি। এখানে দেখো ধরো একটা সংখ্যা, আমি জানি না কি, তোমাকে একটা সংখ্যা তাকে গুণ করতে বলা হয়েছে, সে 25 দিয়ে গুণ করতে বলা হয়েছে, কিন্তু ভুলবশত তুমি গুণ করে ফেলেছো অনেক বড় একটা সংখ্যা দ্বারা, কি 52 দ্বারা। তাহলে এই যে বেশি কত করেছো, এটাই তো বলে দিয়েছে, দেখো 324 বেশি, মাইনাস করে দাও 324, এটা ডিফারেন্সটাই তো 324 ভাই, বেশি করেছি, কত বেশি ডিফারেন্স করবো, তাহলে কত আসবে? 25 × 50 27 324, x ইকুয়াল টু কত? 27 কে 27 27 2 12 রাইট।
পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা পরীক্ষা খুব আসে, খুব আসে, বারবার জীবনে শিখতে পেরেছি। তাহলে আমরা কিভাবে করবো একটু দেখে নাও। কি বলেছে, আকাঙ্ক্ষা গেট 3 mark for each correctly done question but losses 2 mark for each wrongly done question. এক একটা সঠিক উত্তরের জন্য তুমি 3 নাম্বার পাবে, আর এক একটা ভুল উত্তরের জন্য 2 নাম্বার করে কাটা যাবে। কিন্তু এই যে 2 নাম্বার কাটা যায়, এটা কোথা থেকে যায় আমি একটু বলে রাখি। হি অ্যাটেন্ড টোটাল 30 কোশ্চেন অ্যাটেন্ড করেছে, কিন্তু 40 মার্ক পেয়েছে। তাহলে কোশ্চেন করেছে সে কতগুলো সঠিক করেছে। এই যে আমরা যে বিভিন্ন পরীক্ষা দেই, ধরো তুমি যদি একটা কোশ্চেন যদি ভুল করো, তোমাকে বলা হয় যে 5 নাম্বার কাটা যদি হয়, এটা কি করে হয়? আমরা জানি এক একটা কোশ্চেনের জন্য 1.5 নাম্বার, ধরো 25 নাম্বার কাটা। তুমি যদি ভুল করো একটা কোশ্চেন 25 নাম্বার, যেটা ভুল করলে তার জন্য তো তুমি 1 নাম্বার পেলে না, তাহলে 1.25 কাটা যাবে। তার থেকে যেই নাম্বারটা পেয়েছো তার থেকে নয়, কিন্তু মোট যত নাম্বারে পরীক্ষা হয় তার থেকে অত নাম্বার তুমি কম পাচ্ছ। এটা ধরো তুমি একটা পরীক্ষা দিয়ে 40 পেয়েছো, একটা ভুল করেছো, তার মানে এই নয় যে ওখান থেকে তোমার 1.25 কাটবে না, শুধুমাত্র 25 কাটবে। কিন্তু 1.25 কমবে কোথা থেকে? ওই যে যত নাম্বারের পরীক্ষা হচ্ছে সেখান থেকে কাটবে। বিষয়টা কি দাঁড়ালো দেখো, টোটাল সে টোটাল 30টা কোশ্চেন অ্যাটেম্প করেছে, তাহলে এক একটা সঠিক উত্তরের জন্য যদি তাকে 3 মার্ক দেওয়া হয়, আই থিঙ্ক এই কোশ্চেন, এই সেম টাইপের কোশ্চেন আই থিঙ্ক প্রাইমারিতে এসেছে আগের দিন। তাহলে দেখো, এই যে প্রত্যেক 30টা কোশ্চেন সে অ্যাটেম্প করেছে, 3 নাম্বার করে যদি এক একটা কোশ্চেনের মান হয়, তাহলে তার কত পাওয়া উচিত ছিল? 30টা কোশ্চেন যদি সে 3 নাম্বার করে পায়, 3 30-এ তার 90 নাম্বার পাওয়া উচিত। কিন্তু সে তো 90 পায়নি, সে কত পেয়েছে? 40 পেয়েছে। তাহলে আমি বাদ দিয়ে দিলাম 40। তাহলে 40 পেয়েছে, তাহলে 50 নাম্বার কিন্তু সে পায়নি, যেটা কিন্তু পায়নি। এই যে 50 নাম্বার পায়নি। এবার চলে আসি, কেন পায়নি? কারণ সে ভুল করেছে। কতগুলো, এবার কিভাবে করবো? এবার বলে দিয়েছে কতগুলো ভুল, আমি সেটা বের করে নিই। কিভাবে বের করবো? এক একটা কোশ্চেন ভুল হলে তার 2 মার্ক কাটা, কিন্তু 2 মার্ক যে কাটা, তার সাথে সে আরো কিন্তু 3 নাম্বারও কিন্তু পেল না মোট নাম্বারের থেকে। ভালো করে বুঝো, তুমি একটা কোশ্চেন যদি ঠিক না করো বা ভুল করে দাও, তার জন্য তুমি নাম্বার পাবে না। প্লাস এই 1 নাম্বার কি মোট, ধরো 100 নাম্বারের পরীক্ষা নিচ্ছি, তুমি একটা কোশ্চেন পারলে না, ভুল করে দিলে, তাহলে ওই 100 নাম্বারের থেকে তোমার 1 নাম্বার কিন্তু এমনিতেই কমে গেল, কারণ তুমি করতে পারো। তারপরে আরো 25 কাটা যাবে যেহেতু। এটা কি তোমার টোটাল নাম্বারের থেকে, ওই 100 নাম্বার থেকে। দেখা গেলো 100টা কোশ্চেন অ্যাটেম্প করে তুমি 99টা সঠিক করতে, তাহলে তোমার হিসেব মতো হ্যাঁ তুমি 99 পেয়েছো। কিন্তু 99 থেকে 1.25 কাটবে না, 99 থেকে কিন্তু 0.25 কাটবে। কিন্তু 1.25 দেখা যাচ্ছে কোথা থেকে কাটছে? ওই যে প্রাপ্ত, মানে টোটাল যত নাম্বার 100 নম্বরের পরীক্ষা হয়েছে সেটা। এখানেও সেম কনসেপ্ট। এক একটা কোশ্চেনের জন্য ভুল করেছো তাই 2 মার্ক, আর যদি ঠিক করতে তাহলে 3 মার্ক, তাহলে এক একটা টোটালের জন্য আসলে তোমার 5 মার্ক করে কাটা হয়েছে। 5 মার্ক করে কাটা হয়েছে, তাহলে টোটাল সে পায়নি 50 নাম্বার পায়নি। এক একটা কোশ্চেনের জন্য যদি 5 নাম্বার করে কাটে, তাহলে 5 10 কে 50, অর্থাৎ 10টা কোশ্চেন সে ভুল করেছে। 10টা কোশ্চেন ভুল করেছে, সেই জন্য তো সেই 5 10 কে 25 নাম্বার পেয়েছে। তাহলে 10টা টোটাল কোশ্চেন ছিল, ওই পরীক্ষায় টোটাল কোশ্চেন ছিল 30টা, তাহলে 10টা যদি সে ভুল করে, তাহলে সঠিক করেছিল কত? তখন তোমার অ্যান্সার হবে যে স্যার 2 করে 30 মাইনাস হচ্ছে 10, এটা সঠিক করেছে। দেখো বাবু খুব সুন্দর সঠিক উত্তর দিয়েছে। তাহলে এই ধরনের কোশ্চেন কিভাবে সলভ করবে আশা করি ক্লিয়ার হলো সবার। যে দেখতে হবে টোটাল কত নম্বরের পরীক্ষা আর কত পেয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে? এই কোশ্চেনটা পরীক্ষার খুব আসে, একটু ভালো করে দেখে নাও। এ মাঙ্কি 6 মিটার অফ এ রাউন্ড ইন 1 মিনিট, 1 মিনিটে একটা বাঁদর 6 মিটার উপরে উঠতে পারে। পরের মিনিটে 3 মিটার সে পিছলে নেমে যায়। অর্থাৎ প্রথমবারে 6 মিটার উপর, পরের বারে 3 মিটার নিচে নেমে গেল।
করেছে এইভাবে তার 21 মিটার লং, কতবার তাকে লাফাতে হবে, তাই তো? বা কত মিনিট সময় লাগবে? দেখো, আমি ধরে নিলাম এই হচ্ছে একটা পোল, যে প্রথম লাফে 6 মিটার উঠলো, প্রথম লাফে 6 মিটার উঠলো, পরের লাফে ভালো করে বোঝো, এখান থেকে একটু প্রথম লাফে এক লাফ দিল হচ্ছে 6 মিটার উপরে উঠে গেল, 6 মিটার উপরে উঠে গেল। কেমন? পরের লাফে ঘটনাটা উল্টো হয়ে গেল, আবার আরেকটা লাফ দিয়েছে, বা পরের মিনিটে ভালো করে বোঝো, এটা প্রথম মিনিট, পরের মিনিটে সে কিন্তু 3 মিটার নিচে নেমে এসে গেল, এখানে চলে যা নিচে নেমে গেল, নিচে নেমে গেল, 3 মিটার নিচে নেমে গেল। তাহলে আলটিমেটলি 2 মিনিট হয়ে গেছে। প্রথম মিনিটে 6 উঠলো, দ্বিতীয় মিনিটে 3 নেমে গেল। তাহলে এখানে কিন্তু তার 2 মিনিট সময় নষ্ট হয়ে গেছে। তাহলে 2 মিনিটে আলটিমেটলি সে কত মিটার গেল? 6 মিটার, 6 মিটার, 6 মিটার। তাহলে এই যে 6, সরি ভুল করলাম, 6 মিটার কি করলাম, 3 মিটার, 6 মিটার উপরে উঠলো আর 3 মিটার নিচে নেমে গেল। আলটিমেটলি সে 3 মিটার সময় নিল কি? তাহলে 3 মিটার, 3 মিটার যদি 2 মিনিটে যায়, এইভাবে আমরা ঘটনা দেখো, সে ওই 21 মিটার, এই যে টোটালটা তো 21 মিটার, টোটালটা যদি 21 মিটার হয়, সে লাস্ট যে লাফটা দেবে তখন তো উঠেই গেল, লাস্ট যে লাফটা দেবে না, সে তো 6 মিটার উপরে উঠে যাবে, তারপরে তো নিচে পড়ার দরকার নেই। সে যখন উপরে উঠবে, উঠে তো 6 মিটার করে পড়ে যাবে, দিন সে যখন একদম উপরে উঠে যাবে আর পড়বে না। তাহলে এই যে লাস্ট যে 6 মিটার, 6 মিটার, এটা কিন্তু সে 1 মিনিটে যাবে, এটা মাথায় রাখবে। তাহলে এর কিন্তু আর কোনো চেঞ্জ হবে না, এই যে 6 মিটার, এটা কিন্তু সে 1 মিনিটেই যাবে। তাহলে টোটাল যদি হয় 21 মিটার, 6 মিটার সে 1 মিনিটে গেল, বাকি 21 মাইনাস 6, অর্থাৎ এখান থেকে এই অবধি কত মিটার? 15 মিটার। এই 15 মিটার কি হবে? উঠবে নামবে, উঠবে নামবে, উঠবে নামবে, এইভাবে চলবে। তাহলে দেখে নেই, এই যে 15 মিটার ওঠানামা করবে কত সময় লাগবে? দেখো, 3 মিটার যেতে যদি তার 2 মিনিট সময় লাগে, তাহলে এই যে একই রকম ভাবে 15 মিটার যেতে তার কত সময় লাগবে? 3 এর সাথে কত গুণ করেছো? 5 গুণ করেছো। 2 এর সাথে 5 গুণ করো, তার 10 মিনিট সময় লাগবে। তাহলে আমরা বলতে পারি 15 মিটার যাবে সে 10 মিনিটে, এবং পরের এই যে 6 মিটার কিন্তু আর 1 মিনিটে চলে যাবে। তাহলে টোটাল তো 21 মিটার, তাহলে সে 10 মিনিটে গেল 15 মিটার, তার সাথে 6 মিটার গেল 1 মিনিট, অর্থাৎ 10 প্লাস 1 মিনিট, 1 মিনিট, টোটাল হচ্ছে 11 মিনিট। তাহলে টোটাল 11 মিনিটে কিন্তু সে 21 মিটার কভার করবে। তাহলে দেখো, কোশ্চেন নাম্বার 15 প্রশ্ন ক্লিয়ার প্রবলেম একটু বলো। আর কোনো ডাউট থাকলে বলো। ক্লিয়ার তো? দেখো, আমরা আজকে অনেকগুলো কোশ্চেন করেছি, আমাদের মিসলেনিয়াসের আর 2টো কোশ্চেন বাকি রয়েছে, আমি সেই 2টো কোশ্চেন তোমাদের জন্য রাখতেছি, ভালো করে দেখে নাও। চলো আমরা এই কোশ্চেনটাকে দেখো। কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন নিয়েছি তোমাদের জন্য। বলেছে একজন চোরের দিকে ধাওয়া করলো, অর্থাৎ এ পুলিশম্যান স্টার্ট চেস এ থিপ, একজন চোরকে ধরার জন্য রওনা করলো। when the thief goes 10 step, যখন চোর 10 স্টেপ যায়, the policeman 8 স্টেপ। কি বলেছে? চোর যখন 10 স্টেপ যায়, ঠিক আছে, যে চোর, ঠিক বুঝলাম, চোরের 10 স্টেপ যখন যায়, পুলিশ তখন 8 স্টেপ যায়, 8 হচ্ছে পুলিশের। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম? চোরের 10 স্টেপ আর হচ্ছে কি পুলিশের হচ্ছে 8 স্টেপ। এটা সরি ইকুয়াল হবে না, এটা ইকুয়াল কেন দিলাম?
বলে দিয়েছে তাহলে যে when the thief goes 10 step পুলিশ goes হচ্ছে 8 স্টেপ, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ যায় 10 আর এ যায় 8, তাই তো? তাহলে চোর, এখানে আমি একটু লিখে দিচ্ছি, এটা চোর, এটা হচ্ছে পুলিশ। পরের বারে কি বলে দিয়েছে দেখো, 5 স্টেপ অফ পুলিশ ইজ ইকুয়াল টু 7 স্টেপ অফ thief। চোরের 5, তাই তো? চোরের 5 স্টেপ ইকুয়াল টু আর পুলিশের 7 স্টেপ, এটা কিন্তু ইকুয়াল। তাহলে তো আবার সমস্যা, একটু ভালো করে লক্ষ্য করো, এবার কিন্তু এখানে সমস্যা। তাহলে এবার আমরা কি করবো বলো, দেখি তোমরা কি কিছু বলতে পারো কিনা। বলো। ও এখানে পুলিশ সরি, এখানে উল্টোটা বলেছে, এখানে 5 স্টেপ অফ পুলিশ, এখানে পুলিশেরটা 5 হবে, এটা 5 হবে, সরি এটা 5 হবে, এটা 7 হবে, কারণ এখানে দেখো পুলিশ ইজ টু থিপ বলেছে, কারণ এখানে আমরা উল্টোটা লিখে দিয়েছি, কেমন? পুলিশের পাশ, এই যে পুলিশের পাশ। চলো আমি পাশে দিয়ে একটু ফ্রেশ করে লিখে দিই, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে ধরো এখানে লিখলাম আমরা চোর, আর এটা হলো আমাদের পুলিশ। তাহলে প্রথমে কি বললো, তাদের একজন চোর যাচ্ছে, এই যে চোর কত 10 স্টেপ, 10 স্টেপ যদি চোর হয়, পুলিশ হচ্ছে 8 স্টেপ। এবার কি বলেছে, 5 স্টেপ পুলিশের, এই যে পুলিশের 5 স্টেপ ইকুয়াল টু চোরের হচ্ছে 7 স্টেপ। তাহলে এখানে আছে অনুপাত, এখানে আছে ইকুয়াল। তাহলে এবার কি করব, আমরা এটাকে কি করব, রেশিওটাকে আগে ঠিক করে নিই। এটা ইকুয়াল আছে, এটাকে রেশিও করব। তাহলে রেশিও করলে কি হয়ে যাবে, 5:7। কেন? কারণ এখানে রেশিও আছে, এটা তো রেশিও নেই, এটা কি আছে, এটা ইকুয়াল আছে, তাহলে আমরা এটাকে ইকুয়াল রেশিও করে দিলাম। এবার দেখো এখানে কি এসেছে, দ্য রেশিও অফ দ্য স্পিড। স্পিড কি করে বের করতে হয়, আমরা জানি স্পিড ইকুয়াল টু কি, যে দেখো এই স্পিড কিন্তু আবার এইভাবে ধরলে চলবে না, এখানে আমরা স্পিডটাকে কি করে বের করবো, যে চোর 10 স্টেপ দেয় আর ওর 10 স্টেপ ইকুয়াল টু হচ্ছে এর 7 স্টেপ, এর হচ্ছে 5 স্টেপ। তাহলে এর ধরো 10টা লাভ দেয়, তাই তো? এর 10 স্টেপ, ভালো করে বোঝো, এর চোর দেয় 10টা স্টেপ, পুলিশ দেয় 8টা স্টেপ, কিন্তু চোরের 5টা ইকুয়াল টু হচ্ছে পুলিশের 7টা। তাহলে টোটাল কতটা দূরত্ব যাবে, তাই তো? টোটাল কতটা দূরত্ব যাবে, এ 5 লাফ দেয়, এক এক লাফে 10 মিটার ধরো বা 10 করে যায়, তাহলে 5 লাফে টোটাল কত আসবে, 50 আসবে আর চোরের। আর পুলিশের কত আসবে, 7-8-56 আসবে, পুলিশের একটু বেশি হতে হবে, নাহলে তো ধরতে পারবে না। তাহলে দেখো চোর ইস্টু পুলিশ কত হবে, যদি এটাকে আমরা 2 দিয়ে কাটি 25 আর এটা কত 28, তাহলে চোর ইস্টু পুলিশ, এখানে চেয়েছে পুলিশ ইস্টু চোর, উল্টো। তাহলে কি, চোর ইস্টু পুলিশ যদি হয় 25:28 হয়ে যাচ্ছে, যে পুলিশ ইস্টু চোর অর্থাৎ 28:25। দেখো 28:25 হচ্ছে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? কারো যদি কিছু ডাউট থেকে থাকে বলো।